বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সংস্কার কমিশনে ৩০-৩২টা দলের সম্মিলিত মিটিং আমি মনে করি এটা প্রথম এবং এটা একটি যুগান্তকারী ঘটনা। কারণ আমাদের যে অভিজ্ঞতা সেটা দেখেছি যে ডান বাম মধ্যমপন্থী ইসলামপন্থী লোকদের ভিতরে খুব বেশি জানাশোনা ইন্টারেকশনও হতো না, আমরা একে অন্যকে জানতাম না। সুতরাং কমিশনের এই উদ্যোগটা এদিক থেকে সফল হয়েছে যে নানা মতের পথের লোকদেরকে জানার সুযোগ হয়েছে, এক ধরনের রিলেশন তৈরি হয়েছে এবং যে কোনো সময় মত আদান প্রদানের একটা ক্ষেত্র তৈরি হয়েছে এবং কোনো জরুরি প্রয়োজনে একই কাজ করারও এক ধরনের প্রচণ্ড মানসিকতা তৈরি হয়েছে। এদিক থেকেই এটাকে আমি খুবই ইতিবাচক মনে করি। তবে দল এবং পার্টি সিলেকশনের ক্ষেত্রে কিছুটা অপরিপক্কতা ছিল বলে আমি মনে করি, যে কারণে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সময় আমাদেরকে ব্যয় করতে হয়েছে। এটা আরও কনসাইজ ফর্ম হলে প্রোডাক্টটা আরও বেটার হতো এবং এফিশিয়েন্ট হতে পারতো। ফলাফল একটা স্টেজ আমি মনে করি যে আমরা সফলভাবে ফিরিয়ে আসছি। সেটা হচ্ছে মৌলিক অনেকগুলো বিষয়ে আমাদের হাজারো মতাদর্শগত পার্থক্যের পরেও আমরা এক জায়গায় আসতে পারছি। সুতরাং এই ফেজটাকে আমি সফল মনে করি। আমরা পুরো ডিসকাশনে একটা জিনিস লক্ষ্য করেছি যে বিএনপির পক্ষ থেকে সংস্কারের প্রশ্নে কিছুটা অনীহা ভাব আমরা দেখেছি। তারপর আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে শুরুতে যতটুকু অনীহা ছিল একেবারেই সংস্কারের ইস্যুগুলোতে তারা পরিহার করার চেষ্টা করছে, কিন্তু শেষ মুহূর্তে এসে অনেক বিষয়ে তারা কিছুটা লিনিয়েন্সি শো করেছে। যেমন আপনি যেগুলো উল্লেখ করেছেন মৌলিক বিষয়গুলিতে অনেক জায়গায় তারা ওয়াকআউট তো করে নাই, প্রতিবাদ করে সেভাবেও যায় নাই, তারা মেজরিটি ওপিনিয়নকে অ্যাকসেপ্ট করেছে উইথ নোট অফ ডিসেন্ট। এটা আমি মনে করি এক ধরনের পজিটিভ স্ট্যান্ড, কারণ নোট অফ ডিসেন্ট আপনি দিতে পারেন কিন্তু মূল বিষয়ের ঐকমত্যের ক্ষেত্রে আপনি আবার একমত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এগুলোর বাস্তবায়নে কী হবে। আমি লয়ারদের সাথেও কথা বলেছি, তারা বলেছে মেজরিটি পিপল যেটাকে অ্যাকসেপ্ট করে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। নোট অফ ডিসেন্ট ইজ ফর রেকর্ড, এটা কিন্তু আইনি ভিত্তি বা এটার কোনো ওই ধরনের কোনো গুরুত্ব বহন করে না। এই কথাটি আমি একেবারে উড়িয়ে দিতে চাই না, কিন্তু আপনি যখন একটা মিটিংয়ে বসবেন সেখানে যদি সবাই যদি ইকুয়াল মেম্বার হয় তাহলে সেখানে ডিসিশনের ক্ষেত্রে তো সংখ্যাধিক্যটাই এখানে প্রাধান্য পাবে। 2 নম্বর হচ্ছে এখানে জনপ্রিয়তা কার বেশি কার কম, কত ভোট রিপ্রেজেন্ট করে না করে এটা কোনো ইন্ডিকেশান তো ওই মিটিংয়ের ভিতরে ছিল না যে বিএনপি আসলেই হাইট এতটুকু উঠবে তার সাপোর্ট। আমি ঢুকলে দরজাতে এমন কোনো স্কেল বসানো হয়নি যে আমি ঢুকার সময় স্কেলে পা দিলে আমার এতটুকু জনপ্রিয়তা হবে। সুতরাং এই কথাটা থিওরিটিক্যালি হলেও অথবা প্র্যাকটিক্যালি হলেও অফিসিয়ালি ইউ ক্যানট সে লাইক দিস। বিএনপির অরিজিনাল প্রস্তাবে ছিল 2 বছর আগেই, কিন্তু যখন সংস্কার করার বাস্তব উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে তাদের আগের ঘোষণা থেকে তারা নিজেরাই সরে গেছে। এটা তো জনমনে একটা প্রশ্ন, কোন একটি দল কে ক্ষমতা যাবে আই ডোন্ট নো। নোট অফ ডিসেন্ট দেওয়ার পর ওইখানে যদি এই কথা বলে তাহলে তারা এটাও তো বলতে পারে আমি যাই আগে বলছি এটা মানি না। তো সেটা বলতে পারে, নাও করতে পারে, কিন্তু এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হবে এবং তার যে অঙ্গীকারের ব্যত্যয় হবে। তো সুতরাং এটা কারোই বলার সুযোগ নাই, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা বলছি। এই জায়গাটাতেই তো একটা পরিবর্তন গুণগত আসতে হবে। হোয়াট আই সে আই হ্যাভ টু মেনটেন, আই হ্যাভ টু স্ট্যান্ড অন দ্যাট। আমাদের অবস্থান একেবারেই এরকম আগের মতো, যে সমস্ত এখন আইনি ভিত্তি দেওয়ার যে প্রশ্নটি আসছে যেগুলোতে আমরা এগ্রি করেছি সেগুলো বর্তমান সংস্কার প্লাস যেগুলোতে মৌলিকভাবে ঐকমত্য হয়নি, এই সব কিছুকে মিলেই আমরা গণভোটের পক্ষে। এখানে ইটস এ প্যাকেজ প্রপোজাল। জুলাই চার্টার ইজ ওয়ান প্রস্তাব, আর আমরা তার সাথে যোগ করব পিআর। সুতরাং 2টা পয়েন্টের উপরে গণভোট হবে। যেমন অনেকে বলছেন যে পিআর বুঝেন না বা পিআর বাংলাদেশের জন্য অচল, আবার আমরা একটা ডাটায় দেখলাম যে 71% পিআরের পক্ষে আছে। এখান থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। তাহলে জনগণ এটাকে ডিসাইড করুক, দে আর দি সুপ্রিম পাওয়ার, দে আর অ্যাবভ কনস্টিটিউশন। আমরা যখন এই ঐকমত্য কমিশন লিখিতভাবে আমাদেরকে অনেকগুলো প্রস্তাব দিয়েছিল ফার্স্ট ফেজ, আমরা সেগুলো লিখিত জবাব দিয়েছিলাম।
সেই জবাবে আমরা নির্বাচনের পদ্ধতিতে নির্বাচন কমিশন যেটা হয়েছিল তার প্রস্তাবের এগেনিস্টে আমরা ফুল পিআর চেয়েছি, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস। কিন্তু ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেটাকে বাদ দিয়ে শুধু আপার হাউসের পিআর নিয়ে একটা প্রস্তাবনা তারা তৈরি করেছে। আর সেখানে শুধুমাত্র কমিশন কর্তৃক প্রস্তাবিত বিষয়ের উপরে আলোচনার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেই আলোচনার মাঝে পিআর নিয়ে আমরা কথা বলেছি। আমি কমপক্ষে 3 বার বলেছি ওই আমার আলোচনার ভিতরে। অন্যান্য দলগুলো বারবার বলেছে, ইসলামী আন্দোলন লিখিতভাবে দিয়েছে। সুতরাং আমরা জোরালোভাবে বলি নাই এ কথাটা বোধ এরকম নয়। এজেন্ডাভুক্ত আলোচনার বিধায় এজেন্ডা ঢুকার জন্য আমরা যথেষ্ট আলোচনা করেছি, চাপ দিয়েছি, আমরা ভায়োলেন্ট হই নাই। আমরা মনে করি আমরা পিআর পদ্ধতি দেশের জন্য কল্যাণকর, এটা আমরা আমাদের দাবির মাধ্যমে এটা পূরণ হবে এবং সে ভিত্তিতে নির্বাচন হবে। যে আমরা আমাদের দাবি আদায় করে এবং নির্বাচন হবে, এটা দুটো হতে পারে। পিআর ঐকমত্য কমিশনের বাইরেও তো একটা এজেন্ডা হতে পারে। আমরা সেই ভিত্তিতে আলোচনার জন্য আমরা গভর্নমেন্টের কাছে বলছি, আমরা জনগণের প্রতিনিধিত্ব করব, আমরা নির্বাচন কমিশনের কথা বলবো এবং আমরা আশা করি, যেহেতু পিআর হচ্ছে কি, পিআর তো কোনো নতুন কোনো সিস্টেম না। প্রিসাইডিং অফিসার সেম, পুলিং অফিসার সেম, এজেন্ট সেম, আইনশৃঙ্খলা পরিস্থিতি সেম। আপনি একজন ব্যক্তিকে দিতেন, তার পরিবর্তে একটা দলকে দিবেন, শুধু এটা জটিল কিছু না। এখন আমরা এটা চাই কেন? আমরা 3টি কারণে চাই। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিত। বাংলাদেশে 54 বছরের নির্বাচনের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের কোনো নজির নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে হানা ভোট হয়েছিল, সে হানা ভোটে 99% ভোট কাস্ট হয়েছে। এটা অ্যাবসার্ড। 3টা নির্বাচনকে অপেক্ষাকৃত ভালো, রিলেটিভলি ওকে, কিন্তু ফেয়ার না। আমি তো নির্বাচনে অংশগ্রহণ করেছি, আই নো দি প্র্যাকটিক্যাল সিচুয়েশান। এটা একটা কারণ যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মনে করি ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচন অতীতের মতো হবে, কেন্দ্র দখল হবে, ব্যালট বাক্স চিনতে হবে, রাতের ভোট হবে। নতুন পিআর পদ্ধতি যদি হয় তাহলে কেন্দ্রে মাস্তানি হবে না, কারণ তার পার্সোনাল কোনো ইন্টারেস্ট নেই। ভোট কেনার যে হিড়িক কালো টাকার, এটা হবে না, কারণ তার কোনো ইন্টারেস্ট নেই। সে অস্ত্র নিয়ে কেন্দ্র দখল করতে যাবে না, কারণ কেন্দ্র দখল করে তার কোনো সুবিধা নেই। এই জন্য এটা একটা স্মুথ ভোট হবে। এখানে কোনো দলই জিম্মি হওয়ার কোনো বিষয় নয়, কারণ আপনার জনপ্রিয়তা যদি এত বেশি থাকে একটা দেশে, তাহলে পিআর পদ্ধতিতে আপনি মেজরিটি সিট পাবেন। আপনার যদি 50% জনপ্রিয়তা থাকানো অর্ধেক মাত্র, তো তাহলে তো আপনি 150 সিট পাচ্ছেন। তো আপনার এখানে জিম্মি হওয়ার কোনো কারণ নেই। আর আপনি যদি অত বড় জনপ্রিয় দল না হন, তো তাহলে আপনি একাই কেন ক্ষমতা বহন করবেন? 2 নম্বর হচ্ছে, এটাকে আমি ছোট দলগুলোর সাথে জিম্মি মনে করি না, এটাকে আমি পার্টিসিপেটরি গভর্নেন্স মনে করি। আরও দলগুলো যারা মানুষকে রিপ্রেজেন্ট করে তাদের একটা পার্টিসিপেটরি গভর্নেন্সের একটা সুযোগ তৈরি হবে। সুতরাং কনসেপ্টটাই এখানে ভিন্ন। যারা বলছে জিম্মি হবে ওদের কনসেপ্ট, আর আমরা যারা বলি পার্টিসিপেটরি গভর্নেন্স হবে, এই কনসেপ্টটাই আলাদা। সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে আওয়ামী জাহিলিয়াতের সে অন্ধকারের দিকে নিয়ে যাবে। কারণ নির্বাচনই ছিল এদেশের আজকে অবস্থা আসার অন্যতম প্রধান কারণ। সুতরাং আপনি যদি আবার ওইরকমই একটা নির্বাচন রিপিট করেন, তো তাহলে তার সেলিব্রেশন হলো না, বরং আমরা নতুন সমস্যা তৈরি করলাম। একটি বড় দল সংস্কার চায় না, আর সকল স্টেক হোল্ডাররা সংস্কার চায়। তো সুতরাং আগে মেজরিটি পিপল যে সংস্কার চাচ্ছে, এবং এই সরকারেরও অঙ্গীকার সংস্কার, জুলাইয়েরও অঙ্গীকার সংস্কার, তো সেটা তো আগে ঠিক করতে হবে। এখানে এই সরকারের ত্রুটির কথা আমি বলব, যেমন জুলাইয়ের যে নির্বাচন নির্বাচনের আগে, এর সাথে আমি একমত সময়ের ব্যাপারে। এখানে আমি দেখি নাই যে কোনো দলই দ্বিমত পোষণ করছে, ইভেন এনসিপিও না। আমার সাথে কথা হয় তাদের, কথা হচ্ছে নির্বাচনের আগে যে কাজগুলো করণীয় সেগুলোর ব্যাপারে তো সরকার কথা বলছে না। এখন সরকার ইচ্ছাকৃতভাবেই একটি দলের অংশ নিয়ে আর বাকি দলগুলোকে ডিফেন্সে ফেলে দিয়েছে। যেমন বিএনপি বলছে নির্বাচন হয়ে যাবে, তার কোনো কথা নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে সংস্কার হইতে হবে, তাহলে আমি ডিফেন্সে চলে গেলাম। তো এই যে লেভেল প্লেইং ফিল্ডের এখানেই যে একটা মৌলিক রাজনৈতিক ইমব্যালেন্স তৈরি করা হয়েছে, তো এটা তো আগে অ্যাড্রেস করতে হবে। এখন আপনাকে 2 হাত আগায় দিয়া যদি বলেন যে দৌড় প্রতিযোগিতা, আপনি 2 হাত আগে আছেন, আমি 2 হাত পিছিয়ে আছি, তো এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে কি আপনি এই দৌড়ে অংশ নেবেন না,
এটার থেকে এই বোঝাবে যে আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না। এখানে যেটা করতে হবে পরিষ্কার করে বলছি, যারা রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করছে তারাই আজকে সংস্কার নির্বাচন তাদের ঘাড়ে চেপে পড়ছে। তাহলে এত রক্তের পরে আজকে বিভাজন কেন হয়েছে? সুতরাং এখানে সংস্কারবিহীন নির্বাচন মানে একটি নতুন বাংলাদেশ গড়ার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র। আমরা সেজন্যই তো আমরা আন্দোলনে যাব, যদি প্রয়োজন হয় আমরা করব। কারণ আপনাকে হয় আমার 2 হাত আগায় দিতে হবে, নয় যেটার আগাইছে এইটার পিছিয়ে 2 হাত দাঁড় করাইতে হবে। এটা হয়তো আমরা যখন স্কুলে খেলা দেখেন না, একটা ইচ্ছে করে আগে গেলে হেরে টাইনা ধরে সার আবার লাইনে আনবে। পলিটিক্যাল পার্টিজ রিয়েলি রিপ্রেজেন্ট করে, এছাড়া তার উপায় নেই। বিএনপি অভিনন্দন জানাইছে, আর কেউ কিন্তু অভিনন্দন জানায়নি। সবাই বলছে ইতিবাচক দেখতেছি, আমরা দেখতেছি, তবে 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 তো মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তো এটার ভিতরে তবে লাগিয়ে রাখছে। কিন্তু আমরা এটা নিয়ে ভায়োলেন্ট হই নাই। অনেকে বলেছিল আপনারা ওইখান থেকে উল্টো করে চলে আসতে। আমরা একটা অর্জন করেছি জুলাইতে, সেই অর্জনটাকে আবার পাবলিকলি ম্লান করে দিতে চাইনি। এটা আমাদের ধৈর্যও বলতে পারেন, আমাদের উদারতাও বলতে পারেন, অথবা আমাদের দূরদর্শিতা বলতে পারেন, অথবা আমাদের বিচক্ষণতা বিজ্ঞতা বলতে পারেন। আমরা মনে করি এটা গ্রহণযোগ্য, কারণ আমাদের সংবিধানই বলছে পিপলস উইল ইজ সুপ্রিম, জনগণের সিদ্ধান্তে হচ্ছে সুপ্রিম। সুতরাং জুলাই চার্টার যেটা তৈরি হচ্ছে এটা জনগণের মতামতের একটা প্রতিফলন। সুতরাং এটা অ্যাবভ কনস্টিটিউশন হতে এটা কোনো আপত্তি আমি দেখি না স্পিরিটের দিক থেকে। আর একটা দিকে আপনাদেরকে বলি যে আজকে আইনি ভিত্তির কথা বলছে, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের কি কোনো আইনি ভিত্তি আছে? এটা কি সংবিধানের উল্লেখ আছে? ইলেকশন কমিশন ব্যাপারে কি সংবিধানের উল্লেখ আছে? আমরা তো এটা মানতেছি। কেন মানছি? ডক্ট্রিন অফ নেসেসিটি। কেন মানছি? দিস ইজ দ্য উইল অফ দি পিপল। কেন মানছি? দিস ইজ দ্য প্রোডাক্ট অফ দি আওয়ার মুভমেন্ট। তো আপনি যদি মূল সরকারকে এইভাবে মানতে পারেন, তো জুলাই চার্টারকে আপনি স্পিরিটে মানতে পারবেন না কেন? মেনে সেটি ইলেকশন হতে পারবেন না কেন? এখানেই তো বড় কন্ট্রাডিকশন আমাদের রাজনৈতিক দলের ভিতরে। কতক্ষণ আমি মানি যখন আমার সুবিধা, আবার একই কথাকে আমরা কতক্ষণ পরে মানি না যখন এটা আপনার সুবিধা না। এই যে সুবিধাবাদী মেন্টালিটি ইন পলিটিক্স, স্বার্থপরতার রাজনীতি, নিজের স্বার্থকে অধিকভাবে দেখার যে প্রবণতা, এই রাজনীতি থেকে এটা দূর করতে হবে। রাজনীতিবিদদের উচিত রাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়া। মানুষের ফ্রিডম অফ স্পিচ আমি বিশ্বাস করি। সুতরাং উনি ওনার কথা বলছেন, এটাতে আমার তেমন কোনো আপত্তি নেই। উনি যা বলছেন এটা সঠিক নয়। কারণ আমরা যে 30টা দল এখানে একত্রিত হয়েছে, এখানে অবশ্যই ছোট দল আছে, এখানে বড় দল আছে, এখানে অনেক অনেক বড় দল আছে। সুতরাং এখানে শুধু একটি দল তার দোসররা মাইনাস করে পুরো জাতিকে রিপ্রেজেন্ট করছে এই ঐকমত্য কমিশনের দলগুলো। সুতরাং এটা নিঃসন্দেহে মেজরিটিকে রিফ্লেক্ট করে। জুলাই সন্ধানেরও আমি 3টে অংশ দেখি। একটা হচ্ছে ঐকমত্য হওয়া, 2 হচ্ছে আইনি স্ট্যাটাস দেওয়া, 3 হচ্ছে সেই ভিত্তিতে এটাকে বাস্তবায়ন করা। তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র একটা জায়গায় ঐকমত্য পোষণ করেছি বিভিন্ন ইস্যুতে, কিন্তু এটা আইনি ভিত্তি বাকি বাস্তবায়ন তো তারপরে ইস্যু আছে। সুতরাং এটাকে আমি জুলাই সনদ বলবো না, জুলাই সনদের একটা পার্ট। বাকি 2টা যখন ইমপ্লিমেন্টেড হবে তখন পুরোটা মিলে একটা জুলাই সনদ হবে। এটা হচ্ছে আমার জুলাই সনদ বলার ব্যাখ্যা এবং ডেফিনেশন। এখন কি পদ্ধতিতে? 3টা পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এটার মাধ্যমে আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হতে পারে, এবং সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে জুলাই সনদের উপর ভিত্তি করে এটাকে রেটিফাই করবে তারা। 2 নম্বর হচ্ছে প্রোক্লেমেশন বাই দি প্রেসিডেন্টের প্রোক্লেমেশনের ভিত্তিতে হইতে পারে। এটা কিছু উইক হয়, এটা দুর্বল হয়, কিন্তু পরে রেটিফাই করলে এটা তার কোনো সমস্যা হয় না। আর একটা হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে গণভোট হলে এখানে আর কারো বিতর্কের সুযোগ নেই, যে পিপলস উইল বি রিফ্লেক্টেড। সুতরাং আমরা মনে করি গণভোটেই চলে যাওয়া উচিত, সময় নষ্ট না করে, অবভিয়াসলি। কারণ গণভোটের মাধ্যমে তো ওইগুলো সিলেক্টেড হবে। আমরা যে পিআর বলছি, তো পিআরটা তো নতুন বাংলাদেশের জন্য, আমরা এটা গণভোটে চাই। এটার বেশ কিছু জটিলতা আছে। কারণ হচ্ছে আপনি যখন একই দিন করবেন, তাহলে এই জাতীয় নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে? যেমন জুলাই সনদে এমন কিছু জিনিস আছে যে, যেমন পিআর আপার হাউস, লোয়ারটা আমাদের দলীয়, আপার হাউস এটা তো কনসেন্সাস হয়ে গেছে। তো তাহলে আপনি যদি গণভোট পরে
পরে দিতে চান একই দিনে গণভোট, তো তাহলে এবার ইলেকশনটা কিসের উপরে হবে? তো সুতরাং এখানে এটা কোশ্চেন রয়ে যাচ্ছে। সুতরাং এগুলো যারা বলছেন তারা একটা হাইপোথেটিক্যাল চিন্তা করছেন। আমি আশঙ্কা উড়িয়ে দিই না। যদি সংস্কার, তো এটা সকলেই বলছে সংস্কার প্রয়োজন, বিএনপিও বলছে। বিএনপি যদি সংস্কার ব্যাপারে একমত না থাকতো একেবারেই, তো তাহলে তো তারা মিটিং আসতো না। তো তারাও সংস্কার চাচ্ছে। তো সংস্কার যদি ওনারা চাচ্ছেন, সংস্কার আইনি ভিত্তি দিতে অসুবিধা কোথায়? আর আইনি ভিত্তি যদি দেওয়া যায়, তার ভিত্তিতে নির্বাচন হইতে অসুবিধা কোথায়? সুতরাং এইসব প্রশ্নগুলো তো আমাদের কাছে সংখ্যা তৈরি করছে যে কোনো মোটিভেটেড জায়গা থেকে এসব রিজিডিটি আরোপ করে মূল নির্বাচনটাকেই ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা আরও আছে কি না, এই জন্যই আমি সংখ্যার কথা বলেছি। বাংলাদেশের একটা বড় দিক হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারের অভাব। আমরা স্বৈরাচার তো আমরাই তৈরি করেছি, সিস্টেম তৈরি করেছি, সব কাজ সব ক্ষমতা একজনের হাতে। তো সুতরাং বিএনপি যে আশঙ্কা করছে, এটা একটা স্বৈরাচারী মনোভাব থেকে এই আশঙ্কাটা বিরাজমান, এবং এটা হইতে পারে। কিন্তু যখন আমি ব্যালেন্স চাইব, রাষ্ট্র চাইব, তখন এখানে ব্যালেন্সটা দরকার বলেই আমি মনে করি বর্তমান সংস্কারের যে প্রস্তাব এটাই সঠিক। যেমন ধরেন, এটা নতুন কিছু নয়, যেমন ইলেকশন কমিশন, এটাও কিন্তু আইনের দ্বারা একটা বডির মাধ্যমে হয়। এটা কিন্তু নির্বাহের সাথে এটার কোনো যোগ নাই। যেমন আমরা বলেছি দুর্নীতি দমন কমিশন, নির্বাহের সাথে এটার কোনো যোগ নেই, এখনও নাই। কিন্তু আমরা বলছি যেটা এখনও নির্বাহের সাথে কোনো সংযোগ নাই আইনত, সেটাকেই সাংবিধানিকভাবে দেওয়ার জন্য, যাতে যে সিরিকুটের মাধ্যমে আইন না থাকলেও সিরিকুট যেন এটাকে প্রভাবিত না করে। আমি যদি ধরি, আপনার কথাই ধরি, যে আমরা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই, সেজন্য আমরা সংস্কার চাচ্ছি। কিন্তু সংস্কারটা কি রাষ্ট্রের জন্য ক্ষতি? যদি রাষ্ট্রের জন্য, মানুষের জন্য ক্ষতিকর হয়, তাহলে আপনি সে বিবেচনা করতে পারেন। আমি ক্ষমতায় না গিয়েও যদি আমি দেশের কল্যাণের জন্য সংস্কার চাই, এটাকে তো আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন আগেরটার জবাব দিই। বিএনপি ক্ষমতায় যাবে, যেতে পারে, এটা এক ধরনের মিথ আছে সব জায়গায়। কারণ তারা সব কিছুকেই আগের অবস্থা থেকেই বিবেচনা করছে। কিন্তু জুলাইয়ের পরে যে একটা বিশাল পরিবর্তন হয়েছে মানুষের সাইকোলজিতে, এটাকে তারা কেউ কনসিডার করছে না। আমি এটা বলছি না বিএনপি যাবে না, কিন্তু আমি এটা বলি না যে বিএনপি যাবে। আমি এটা বলছি না যে জামাত যাবে, আমি এটা বলছি না জামাত যাবে না। আগে যাবেটা বিএনপির আগে কইছি, যাবে নাটা পরে কইছি। জামাতের এখানে যাবে না আগে কইছি, যাবে পরে কইছি। মানুষের বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে বিএনপি ছিল, এটা বিশাল সংগঠন ছিল, জনপ্রিয় ছিল। এখন বিএনপি বিশাল সংগঠন কিন্তু জনপ্রিয় নয়। সর্বশেষ ব্রাক ইউনিভার্সিটি যে সার্ভে দিছে, এখানে 12% বিএনপিকে দিয়েছে, 10.47 দিয়েছে জামাতকে। 12, 10, দেড় হচ্ছে ডিফারেন্স। তার এক মাস আগে বা তারও আগে সানেম একটা সার্ভে করেছিল, সানেমে দিয়েছিল বিএনপিকে 42, আমাদেরকে 32। জামাত ডিফারেন্স কমাচ্ছে, ইলেকশন পর্যন্ত ডিফারেন্স হয়তো আরও কমতে পারে। আমাদেরও সার্ভে আছে, আমাদের সার্ভে তো আমি এখন ফোকাস করব না, আমরা আবার সার্ভে করতেছি। আচ্ছা, আমি আরেকটি কথা বলি আপনাদের এখানে, এটা গুরুত্বপূর্ণ সাইকিক চেঞ্জের জন্য, ঠিক আছে, যে বয়ান তৈরি হচ্ছে এগুলোর জন্য। আপনার 48% লোক ওপিনিয়ন দেয়নি। এরা কারা? এরা নিশ্চয়ই বিএনপি না। বিএনপি হলে তো বিএনপি ওকে দিয়ে দিত। এরা জামাত না, জামাত হলে জামাতের 10-10.5% যোগ হয়ে যেত। তাহলে এগুলো নাইদার বিএনপি নর জামাত, দে আর ওয়েটিং যে কাকে তারা ওপিনিয়ন দিবে। এবং সেই ক্ষেত্রে সব বিবেচনায়, আমি কোনো কারো ব্যাপারে কিছু বলতে চাই না, সব বিবেচনায় মানুষ যখন মনে করবে যে অপেক্ষাকৃতভাবে এরা বেটার, দক্ষিণপন্থী উনি যেটা বলছেন, এটা বাম রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি যেটা বোঝায় যে কিছুটা রাইটিস্ট, তো মানে কিছুটা নন ডেমোক্রেটিক, কিছুটা রেডিক্যাল, এ ধরনের জিনিসকে বোঝায় ইন এসেন্স শব্দ। যাই হোক, উনি যদি এটা বলে থাকেন তাহলে উনি সঠিক বলেন নাই। কারণ বাংলাদেশে এরকম রেডিক্যালিস্ট পার্টি রাজনীতিতেও নাই, তাদের উত্থানও করছে না। বরং বাংলাদেশে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির বিরুদ্ধে সৎ
এবং দুর্নীতিত মানুষের অবস্থানটি আগের চেয়ে জনমনে অধিকতর অগ্রসর হয়েছে। না, আমরা নির্বাচন কখনোই পিছিয়ে যাইনি, যাওয়ার আমরা পক্ষ না, আমরা এখানে আছি, ঠিক আছে। আমরা এই তারিখে নির্বাচন আমরা করতে চাচ্ছি, কিন্তু নির্বাচনের জন্য যে শর্তগুলি আমি ইতিমধ্যে বলেছি সেগুলো তো স্যাটিসফাই করতে হবে। এরকম এই নয় যে আপনি ডিসেম্বর হইলে এসব দাবি পূরণ করবেন না, জুনে হইলে আপনি করবেন। তো আপনি গভর্নমেন্ট যদি এটা বলে তাহলে আমরা জুনে চাই, আর গভর্নমেন্ট যদি বলে যে না আমি এই দাবি পূরণ করব, লেভেল ফিল করব, ইকুয়াল থাকব, তাহলে আমরা ডিসেম্বরও চাই। সুতরাং টাইমটাকে এনে বিএনপি বা সরকার মূল জায়গাটাকে গোপন করতে চাচ্ছে এবং বিভ্রান্ত করতে চাচ্ছে। এটাই আমার রাজনীতি, এই বিভ্রান্তিটাকে দূর করা এবং লেভেল প্লেইং ফিল্ডের কাছে আসা, সম জায়গায় এখানে নিয়ে আসা। ইউনূস সাহেব কী করেছেন? উনি বলছেন যে আমি সংস্কার চাই, এখনও বলে যে আমি সংস্কার চাই, কিন্তু সংস্কার শেষ না হওয়ার আগে উনি তারিখ ঘোষণা করে দিছে। তো তাহলে আমি সংস্কার চাই করে দাবি করতেছি, ইতিমধ্যেই ইলেকশনের টাইম আসছে, আরেকটি দল যিনি সংস্কার চান না তারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে যাচ্ছে। তো তাহলে এখানে আমাকে ডিফেন্সে ফেলে দিয়েছে। তো এটাই তো নির্বাচনীয় ষড়যন্ত্র। আমার কথাটি ক্লিয়ার করতে পেরেছি আমি। সুতরাং ওনার উচিত ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই ঘোষণাটা সংস্কারটা শেষ করে দিল হতো। যেমন সংস্কার যদি সেপ্টেম্বরে শেষ হয় ওনার দৃষ্টিতে, তাহলে নির্বাচনের ফেব্রুয়ারির ডেটটাই ঘোষণা দেওয়া হচ্ছিল অক্টোবরে। তাহলে আপনি আনক্লিন ব্যাম্বো নিয়ে আপনি আঁকিতে হইতো না। এখন তো আমরা ভাবছি সংস্কার হবে কি হবে না, তো তাহলে আমি ডিফেন্সে চলে গেছি, আর বিএনপি বলছে যে সংস্কার দরকার নেই, আমি ইলেকশন ডেট পাইয়া গেছি। তাহলে দুটো জায়গার একটা মৌলিক পার্থক্য তৈরি হয়েছে। কিন্তু এই জায়গাটাকে আমরা পরিষ্কার করব, যদিও এটা আমাদের জন্য একটা বাড়তি কাজ এখানে হচ্ছে, আর এই বেনিফিটটা এই গভর্নমেন্ট বিএনপিকে দিয়েছে। বিএনপির সাথে আমাদের কোনো দূরত্ব হয় না, এখানে দূরত্বটা হচ্ছে নীতির উপরে, দল হিসাবে না। কারণ দলে তো বিএনপি পাইলে আমিও জড়াই ধরি, আমারে পাইলে বিএনপি জড়াই ধরে, এই ভ্রাতৃত্ব তো আমাদের আছে। জোটের ব্যাপারে বিএনপি বলেছে জোট হবে না, আমরা এই কথা ঘোষণা করি নাই, কিন্তু আমরা একটা জোট করতেছি যেখানে বিএনপি থাকবে না। কারা থাকবে? বিএনপির বাইরে মেজর রাইট, কিছুটা লেফট, ইসলামিস্ট সবাই থাকবে। আমরা সেই চেষ্টা করছি। এটা একদম নির্বাচন ইস্যুটা আমরা এখনও সামনে আনছি না, কারণ নির্বাচনের বিষয়টা তো এখনও আনসার্টেন, কারণ অনেকগুলো জায়গার কথা আমরা বলেছি, সংস্কারের কথা আমরা বলেছি। তবে সংস্কার এবং অন্যান্য ইস্যুতে আমাদের এখন লক্ষ্য এক। তো সেক্ষেত্রে অন্তত এই জায়গা পর্যন্ত আমরা এখন ঐক্যবদ্ধ আছি।